নমস্কার, যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। আপনাদের স্বনির্বন্ধ অনুরোধ, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, থ্যাঙ্কস বাটনে ক্লিক করতে ভুলবেন না। দেখুন, শুভেন্দু অধিকারী বিগত 5 বছর ধরে একটা কথা বলে আসছেন যে হিন্দু হিন্দু ভাই ভাই। এই পশ্চিমবঙ্গে হিন্দুরা আক্রান্ত, যেভাবে জনবিন্যাসের পরিবর্তন হচ্ছে, আগামী 3 দশক বাদে যে পশ্চিমবঙ্গ হিন্দু বাঙালির হোমল্যান্ড, সেই হিন্দু বাঙালির হোমল্যান্ডেই হিন্দুরা সংখ্যালঘুতে পরিণত হবে। তথাকথিত ধর্মনিরপেক্ষ উদার হিন্দুরা এই কথাটার গুরুত্ব প্রথম দিকে বুঝতে পারেননি, কিন্তু ঠেলায় পড়লে বেড়াল গাছে ওঠে। তো বাঙালি হিন্দু অবশেষে বুঝতে পেরেছে যে বিপদ দরজায় কড়া নাড়ছে। তার প্রতিফলনটা ঘটেছে 2026-এর বিধানসভা নির্বাচনে বিজেপির অভূতপূর্ব নির্বাচনী সাফল্যে। লোকসভা নির্বাচনে 100টার মধ্যে 56টা হিন্দু ভোট পেয়েছিল বিজেপি। এবার 100টার মধ্যে 80টা হিন্দু ভোট পেয়েছে বিজেপি। যে 49টি কেন্দ্র আছে রাজ্যে, যেখানে হিন্দুদের সংখ্যা 80 থেকে 85%, প্রত্যেকটি কেন্দ্রে বিজেপি জয়ী হয়েছে। 2024-এ লোকসভা নির্বাচনের ভিত্তিতে বিধানসভা নির্বাচনের ফলাফল যদি বিশ্লেষণ করেন, এই 49টা কেন্দ্রের মধ্যে 26টাতে এগিয়ে ছিল তৃণমূল কংগ্রেস। কিন্তু এবার ওই 49টা কেন্দ্রে ঢাকি সহ তৃণমূলের বিসর্জন হয়ে গেছে। একটা আসনেও তারা দাঁত ফোটাতে পারেনি। 50% মুসলমান পপুলেশন যে কেন্দ্রগুলোতে, সেরকম কেন্দ্রে 34টা আসন বিজেপি জিতেছে। তাহলে বেলডাঙ্গার মতো আসন ভারত যাওয়ার বার করতে পারেন মুর্শিদাবাদ থেকে? কি করে হয়েছে? ওখানে 100টার মধ্যে 95টা হিন্দু ভোট বিজেপির পক্ষে পড়েছে, আর রাষ্ট্রবাদী মুসলমানদের একটা অংশ বিজেপিকে ভোট দিয়েছে। ভরত জওয়ার বেলডাঙ্গা পুরসভার চেয়ারম্যান ছিলেন অনেকদিন, কাজও করেছেন, তার জনপ্রিয়তা আছে, তো সেই জন্য তিনি সাফল্যটা পেয়েছেন। 50% বেশি যেখানে মুসলমান ভোট, সেখানে তৃণমূলের নজরকাড়া সাফল্য ছিল গত নির্বাচনে, এবার হয়নি। ওদের ভোট কমেছে 16%-এর কাছে। বাম কংগ্রেসের ভোট বেড়েছে ওখানে 11-12%, বিজেপিরও ভোট বেড়েছে প্রায় 3-3.5%। অর্থাৎ 100টা হিন্দু ভোটের মধ্যে 80টা হিন্দু ভোট বিজেপির পক্ষে পড়েছে। মুসলমান ভোটের যে কনসলিডেশন 2021 সালে দেখা গিয়েছিল, তৃণমূলের পক্ষে সেই কনসলিডেশন 2026-এ দেখা যায়নি। অনেক জায়গায় মুসলমানরা বাম কংগ্রেসকেও ভোট দিয়েছে, দক্ষিণবঙ্গে আইএসএফকেও দিয়েছে। সেই জন্য তৃণমূল প্রত্যাশা মতো ফল করতে পারেনি মুর্শিদাবাদে। মালদাতে তারা, আমাদের ধারণা ছিল 2টি আসন পাবে, কিন্তু বেড়েছে, সেখানে কংগ্রেসকে ভোট দেননি সংখ্যালঘুরা, তারা তৃণমূলকেই বেছেছেন বিজেপির প্রতিপক্ষ হিসাবে। কিন্তু দক্ষিণ 24 পরগনায় বিজেপির যে সাফল্য, ভাইপোর নিজের জেলা, যেখানে নাকি কেউ দাঁত ফোটাতে পারে না, 7 লাখি খোকা 21 সালে সবকটা আসনে জিতেছিল তৃণমূল, সেখানে তো তৃণমূল এখন একেবারে কোণঠাসা অবস্থায়। বিজেপি অনেকগুলো আসন জিতেছে, আইএসএফ জিতেছে, অর্থাৎ সেখানেও সংখ্যালঘু ভোট ভাগ হয়েছে। আর হিন্দু ভোটের এই কনসলিডেশন ভারতবর্ষের সর্বকালীন রেকর্ড, যার কৃতিত্ব আমি দেব শুভেন্দু অধিকারীকে। অনেকে বলতেন না, সেকুলার পশ্চিমবঙ্গে এত হিন্দু হিন্দু করছে কেন, হিন্দুরা এভাবে সাড়া দেন না। ভুল প্রমাণিত হলো, তাদের পূর্বাভাস ভুল প্রমাণিত হলো। 100টার মধ্যে 80টা হিন্দু ভোট যে বিজেপির বাক্সে জমা পড়ল, এটা আগাম আন্দাজ করতে পেরেছিলেন শুভেন্দু অধিকারী, এবং তিনি এই 5 বছর ধরে এই প্রচারটা লাগাতার চালিয়েছেন যে হিন্দুরা বিপদের মুখে আছে, জনবিন্যাস যেভাবে পরিবর্তন হচ্ছে, হিন্দুরা সংখ্যালঘুতে পরিণত হবে। ভবানীপুরে জেতার পরে কি বললেন? যে মুসলমানরা আমাকে ভোট দেয়নি। দেয়নি তো, দেয়নি। শ্রমিকদার বক্তব্যও কিন্তু এক,
শ্রমিকদের বক্তব্য কি ছিল? যে বাঙালি হিন্দু সংখ্যালঘুতে পরিণত হবে, আমরা দেশটাকে বাংলাদেশ হতে দেব না। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় পশ্চিমবঙ্গের জন্ম দিয়েছিলেন, তার কর্মভূমি যেটা হিন্দু বাঙালির হোমল্যান্ড, সেখানে হিন্দু দ্বিতীয় শ্রেণীর নাগরিক হবে না। তিনি বাম, কংগ্রেস সহ অন্যান্য যারা বিজেপি করেন না কিন্তু হিন্দু, তাদেরকে বলেছিলেন যে ধর্মটা রক্ষা করতে হবে। ধর্ম কি? ধৃধাতুযুক্ত অনট প্রত্যয়, ধর্ম রক্ষা করতে হবে। রুটি কাপড়া মাকানের ব্যাপারটা তো চিরকালীন, শাশ্বত। 140 কোটির দেশে রাতারাতি কারুর হাতে কোনো ম্যাজিক ওয়ার্ড নেই যে সব কিছু নিমেষে সলভ হয়ে যাবে, কিন্তু ধর্মটা তো রক্ষা করতে হবে। সেই ধর্ম যদি আক্রমণের মুখে পড়ে, যদি তুলসী মঞ্চে মেয়েরা প্রদীপ জ্বালাতে না পারেন, মায়েরা প্রদীপ জ্বালাতে না পারেন, মাতৃশক্তি যদি শাঁখা সিঁদুর না পড়তে পারেন, যদি শঙ্খধ্বনি না দিতে পারেন, তাহলে হাতে রইলটা কি? এটা শ্রমিকবাবু ওই তথাকথিত লিবারাল সেকুলার হিন্দুদের কাছে এই বার্তাটা বারবার পৌঁছে দিয়েছিলেন। ফল হয়েছে। একদিকে শুভেন্দুবাবু প্রথম থেকে বলে আসছেন যে হিন্দু খতরে মে হ্যায়, তারপর শ্রমিকবাবু সেটাকে ফাইন টিউন করলেন। এই যে যুগলবন্দি, সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ডেমোগ্রাফিক কমিশন, ডেমোগ্রাফিক মিশন, ঘুষপেটিয়া, বাংলাদেশিদের বার করা হবে চিহ্নিত করে, ডিটেক্ট, ডিলিট অ্যান্ড ডিপোর্ট, সবাই কিন্তু এক সুরে কথা বলেছেন। দে হ্যাভ সেড ইন এ ভয়েস অফ ইউনিসন। তার প্রতিফলন ঘটেছে এই ফলাফলে। নইলে 49টা এমন বিধানসভা কেন্দ্র আছে যেখানে 80% বেশি কিন্তু প্রত্যেকটা বিজেপি জিতেছে, আর 50% বেশি মুসলমান যে যে কেন্দ্রগুলোতে আছে তার মধ্যে 34টায় জিতেছে বিজেপি। 109টা বিধানসভা কেন্দ্র ধরুন, উত্তর 24, দক্ষিণ 24, হুগলি, হাওড়া এবং কলকাতা, তার 63টা জিতেছে এবার বিজেপি, 44টা জিতেছে তৃণমূল, একটাই আইএসএফ। ফলতায় ভোটটা হয়নি। আগের বারে কি ছিল? 9টা না 10টাতে জিতেছিল বিজেপি, বাকি সবই তৃণমূল, একটা আইএসএফ। তাহলে তৃণমূলের ক্ষতি হলো, এই 109টা আসনে বিজেপির ব্যাপক বৃদ্ধি হলো। এটা হিন্দু ভোটের কনসলিডেশনের জন্য হয়েছে, অনস্বীকার্য। এবং এই লাইনটাই প্রথম থেকে বলে এসছেন শুভেন্দু অধিকারী। অনেকে তাকে ব্যঙ্গ বিদ্রুপ কটাক্ষ করেছেন যে শুভেন্দু বেশি হিন্দু হয়ে গেছে। ও বোধহয় বুঝতে পেরেছিল যে বাঙালি হিন্দুরও শীত ঘুম কাটছে, তারা বাস্তবটা বুঝছেন, তাদের পাশে দাঁড়ানোর দরকার। তাই তিনি খুব আগ্রাসী ভঙ্গিতে তাদের পাশে দাঁড়িয়েছেন, সব রকম সমালোচনাকে গায়ে না মেখে কার্যত উপেক্ষা করে। তার ডিভিডেন্ড কিন্তু বিজেপি ভোটের বাক্সে পেয়েছে। কথা বলেছিলাম বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক অমিতাভ দত্তর সঙ্গে। কি বললেন অমিতাভ বাবু, শুনেন। অমিতাভদা, এবারে নির্বাচনের একটা সব থেকে উল্লেখযোগ্য দিক যেটা মনে হচ্ছে, কে কটা আসন পেয়েছে এটা আমরা সবাই জানি। 49টা এমন বিধানসভা কেন্দ্র আছে যেখানে 80%-এর উপরে হিন্দু পপুলেশন, তার সবকটা সিট পেয়েছে বিজেপি। 2024 সালে লোকসভা নির্বাচনকে ভিত্তি করলে অর্ধেকের বেশি আসনে এগিয়েছিল তৃণমূল, 21 সালেও এই হয়েছে। কিন্তু 26-এ দেখা গেল 49টা আসনে আর কেউ দাঁত পড়াতে পারলো না, এবং সার্বিকভাবে রাজ্যে হিন্দু কনসলিডেশন ভারতবর্ষের মধ্যে সর্বোচ্চ, মোর দ্যান 80%। কিভাবে এই ফেনোমেননটাকে ব্যাখ্যা করেন? হ্যাঁ, হিন্দু মোবিলাইজেশন তো পশ্চিমবাংলায় হয়েছে। সেটা অনেকটা যেটা হয়েছে, যেটা অন্তত আমরা কিছুটা গ্রাউন্ড লেভেল থেকে বুঝতে পারছি, মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে দেওয়ার জন্য পশ্চিমবাংলার মানুষ একেবারে মন তৈরি করে নিয়েছিল শেষ মুহূর্ত পর্যন্ত। তাদের সামনে তো কোনো অল্টারনেটিভ ছিল না, এবং সেখানে তারা ভোট দিয়েছে, খুলে ভোট দিয়েছে। এবং আপনি যদি দেখে থাকেন, বিভিন্ন জায়গায় মুসলিম কনসলিডেশনও হয়েছে।
কিন্তু যেখানে মুসলিম কনসলিডেশন অন্য লোককে পেয়েছে, সেখানে কিন্তু ভোট তারা ডাইভার্সিফাই করে দিয়েছে। মুর্শিদাবাদ, মালদা ইত্যাদি জেলাগুলো, নদিয়াও কিছু কিছু জায়গায়, যেখানে তারা কংগ্রেস অথবা বাম, দক্ষিণ 24 পরগনায় আইএসএফ, এদেরকে তারা ভোট দিয়ে দিয়েছে এবং মিমও অনেক জায়গায় প্রচুর ভোট পেয়েছে। এটা কিন্তু মুসলিম কনসলিডেশন এবার মমতার উপরে পূর্ণ মাত্রায় আসেনি, যদিও কিছু কিছু জায়গায় বা অধিকাংশ জায়গায় দেখা গেছে হিন্দু কনসলিডেশন বিজেপির পক্ষে এসছে, এটা দেখা গেছে। তাহলে তাহলে পশ্চিমবঙ্গের রাজনীতির এই যে বাইপোলার ন্যারেটিভ, এটা পাকাপাকি ভাবে এস্টাবলিশড হয়ে গেল, তাই তো? ঠিক আছে, পাকাপাকি ভাবে তো 5 বছরের জন্য হলো বা আগামী কিছুদিনের জন্য হলো, দেখা যাক। এবারে রাজনীতির গতি, যারা ক্ষমতায় আসছেন, উইল অফ পিপল তো রিফ্লেক্ট করেছে মানুষের যেটা ইচ্ছে, এবং পলিটিক্যাল উইল দিয়ে রাজ্য পরিচালনা করা। মমতা বন্দ্যোপাধ্যায় যে হেরে গেছেন, তিনি মুসলিম কনসলিডেশন করতে গিয়ে যেরকম হিন্দুদের কনসলিডেট করে দিয়েছেন, এটা সত্য কথা। দ্বিতীয় কথা হচ্ছে, এরকম নন গভর্ন রাজ্য ভারতবর্ষে কখনো হয়নি। এত নন গভর্ন রাজ্য যেখানে আইন শৃঙ্খলা, তারপরে হচ্ছে আপনার মানে মাৎসর নাই, যেখানে যা খুশি তাই করে যাও, রাজনৈতিক কর্মী, রাজনৈতিক নেতা এবং মানুষ যেভাবে করাপশন চোখের সামনে দেখেছে। পলিটিক্সে তো ভারতবর্ষে আর করাপশন আর পলিটিক্স আলাদা করে দেখা যায় না। পলিটিক্যাল লোকেরা করাপ্ট হবে না বা করাপশন ছাড়া পলিটিক্যাল পার্টি চলবে না, এটা ভারতের মানুষ আর মানছে না, কারণ এটা বাস্তব। পলিটিক্যাল পার্টির জন্য দুর্নীতি করাটা বাস্তব। যে যত বেশি দুর্নীতি করতে পারবে, সে তত অর্থ উপার্জন করতে পারবে, সে তত তাম ঝাম নিয়ে রাজনীতি করতে পারবে। এখন সমাজসেবীদের রাজনীতি করার দিন তো শেষ হয়েছে। কিন্তু যেভাবে দুর্নীতি সারফেস করেছে মানুষের সামনে, বিশেষ করে দুর্নীতি সারফেস করেছে আপনার পার্থ চট্টোপাধ্যায়ের ওরকম, এত কোটি কোটি টাকা মানুষ কি দেখেছে? মানুষ তো 2-4 হাজার 5,000 টাকা দেখলেই সাধারণ মানুষ, তারা তো অনেক ব্যাপার। সেখানে কোটি কোটি টাকার স্তূপ, বিভিন্ন জায়গায় টাকার স্তূপ। শুধু তাই নয়, তৃণমূল কংগ্রেসের ছোট, মাঝারি, অতি নিম্ন নেতা, পঞ্চায়েত, কর্পোরেটর, কাউন্সিলর, কমিশনার, এইসব যারা যারা আছে, তারা বড় বড় গাড়ি আর মোটায় ওই গলায় ওই গরু বাঁধার চেনের মতো সোনার হার পরে তারা ঘুরে বেড়াচ্ছে। এগুলো তো মানুষের সামনে এসছে। এবং তার উপরে যেভাবে আইন শৃঙ্খলা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে কথাবার্তা বলেছেন, মানুষ তো এই যে ওই আরজি করের কেসটার পরে পুরো পশ্চিমবাংলা রাস্তায় নেমে গেছিল, কিন্তু সেটা রিফ্লেক্ট হয়নি, কিন্তু মানুষ গুমড়েছে। আজকে যে ভদ্রমহিলা, ওই মেয়েটির মা, নির্বাচনে লড়ে জিতলেন, এটা দুটো দিক আছে। একটা হচ্ছে উনি বিচার পাবেন কি পাবেন না আমি বলতে পারবো না, কারণ আইন পদে যাবে কি করবে। তবে অত্যন্ত দুর্ভাগ্যজনক, হতাশাজনক, ভারতবর্ষের নাগরিক হিসেবে বলি, উনি আইনের কাছ থেকে কিন্তু বিচার পেলেন না। বিচার পাওয়ার জন্য ওনাকে একটা রাজনৈতিক দলের আশ্রয় নিতে হলো। মানে দেশের আইন শৃঙ্খলা নেই। মানে আমরা যেটা বলে এসেছি যে পাওয়ার টু পিপল, যেটা সুভাষচন্দ্র বলতেন, পাওয়ার টু ইন্ডিয়ান পিপল, ওয়াই ইন্ডিপেন্ডেন্স, উনি বলতেন ফর পাওয়ার টু ইন্ডিয়ান পিপল। তাহলে তৃণমূলের ভবিষ্যৎ কি? ধরুন, আজকে হাসপাতালে যেতে গেলে আপনাকে একটা করতে হয়, ওই ভর্তি হতে গেলে রাজনৈতিক নেতা দাদাদের চিঠি নিতে হয়, চাকরির জন্য এইসব কাণ্ড করতে হয়। একটা মেয়ে সরকারি চাকরি করছে, তাকে ওইভাবে অত্যাচার করে মারা হলো, আইন কোনো সুরাহা দিল না, এমনকি কেন্দ্রীয় এজেন্সিও সুরাহা দিল না, ওনাকে রাজনৈতিক দলের আশ্রয় নিতে হলো। এটা দুর্ভাগ্যজনক, এটা ভবিষ্যৎ। আপনি পরে প্রশ্ন করছেন তৃণমূলের ভবিষ্যৎ, আমি ভবিষ্যৎ দশটা নই, তবে আমি মনে করি যে মমতা বন্দ্যোপাধ্যায় যে নক্কারজনক ব্যবহার এখন করছেন ইলেকশন হেরে যাওয়ার পরে, উনি তো, ওনার দম্ভ আরেকটা জায়গায় আছে, দম্ভ। উনি যখন 2011 সালে ক্ষমতায় এসেছিলেন বা তার আগে, তিনি বিভিন্ন প্রোগ্রামে হাত জোর করে বলে যে বেড়াতেন
আমার মাথা নত করে দাও হে তোমার চরণ দুলার। আজকেও অবশ্য আমি শুনছি, বলছে অতি দর্পে হতালঙ্কা অতিমানে চ কৌরবা, বলছেন কেউ কেউ যারা বিজেপি জিতেছেন। কিন্তু এটা রাজনীতি, ঈশ্বরের অপার করুণা না থাকলে যে আপনার ক্ষমতা মাথায় চড়ে যায় না এবং অর্থবান লোক সদাচারী হয়, এটা ঈশ্বরের অপার করুণা থাকা দরকার। তাহলে পলিটিক্যাল উইং এবং উইল না থাকলে রাষ্ট্র পরিচালনা করা যাবে না। আমি মনে করছি যদি ভারতীয় জনতা পার্টির যারা ক্ষমতায় আসছেন বা আসবেন, মুখ্যমন্ত্রী তো স্থির হয়ে যাবে, তো তারা যদি সঠিকভাবে রাজ্য পরিচালনা করেন, মমতা ব্যানার্জির এই 15 বছর রাজত্বকাল, আমি 11 বছর মমতা ব্যানার্জিকে বিরোধী নেত্রী হিসেবে খুব কাছ থেকে দেখেছি, তার সাথে কাজ করার আমার সুযোগ হয়েছিল। তিনি বিরোধী নেত্রী হিসেবে অতুলনীয়, কিন্তু ক্ষমতাশীল নেত্রী হিসাবে তার রাজত্বটা লম্পটের রাজত্ব হিসেবে চিহ্নিত হবে। যদি আমি মনে করি, যদি আপনি স্ট্যাটিস্টিক্যালি দেখেন যে বাম আমলের থেকে কিন্তু পশ্চিমবাংলায় 15 বছরে মমতা ব্যানার্জির সময় কিন্তু ইনফ্রাস্ট্রাকচারাল, পার ক্যাপিটা ইনকাম ইত্যাদির জায়গাটা কিন্তু অনেক ঊর্ধ্বগামী হয়েছে। বাম আমল যেরকম 34 বছর ধরে একেবারে কারাগারে চলে গেছিল রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, সেখান থেকে কিন্তু অনেকটা এগিয়ে গেছিল পশ্চিমবাংলা। এখন আজকের দিনে এই যারা ক্ষমতায় আসছে তাদের কিন্তু দে নিড টু ডেলিভার গুডস, তাদের কিন্তু কাজ করতে হবে। এখন আর আজে বাজে কথা বললে চলবে না। তাই জন্য যদি তারা কাজ করে, এই মমতা ব্যানার্জির এই 15 বছরের যে শাসন এবং তার দল, পশ্চিমবাংলার মানুষ দুঃস্বপ্ন হিসাবে তাকে ভুলে যাবে। দুঃস্বপ্ন হিসাবে আমি মনে করছি মমতা ব্যানার্জির রিভার্ট ব্যাক, যেমন ইন্দিরা গান্ধী রিভার্ট ব্যাক করেছিলেন, মমতা ব্যানার্জি রিভার্ট ব্যাক করার কোনো চান্সেস আমি দেখছি না, এই মুহূর্তে দেখছি না। অনেকগুলো কারণ আছে, তার যেরকম বয়স একটা কারণ আছে, সব মিলিয়ে তার দল একটা কারণ আছে, এবং তার উত্তরসূরি ওই যে অভিষেক ব্যানার্জি বসে আছেন যিনি ভাইপো বলে নিন্দিত, সেও একটা কারণ আছে, কারণ মানুষ তাকে সহ্য করতে পারছে না। এটা যতটা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ক্রোধ, তার শতগুণ বেশি ক্রোধ ওর ভাইপোর বিরুদ্ধে। পার্টির থেকে লোক এবার বলতে আরম্ভ করছে। যাই হোক, এখন আমি মনে করছি যারা ক্ষমতায় আসছেন তারা অত্যন্ত পজিটিভ ভাবে এই রাজ্যটা পরিচালনা করা দরকার, এবং 8.5 লক্ষ কোটি টাকার দেনা পশ্চিমবাংলার উপরে চেপে বসেছে। 1,96,000 কোটি টাকার ঋণ রেখে বুদ্ধদেব বাবু দিয়েছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় সেটা 8 লক্ষ কোটি টাকায় নিয়ে চলে গেছেন। পার ক্যাপিটা ইনকামে বাংলা এখন ভারতের স্ট্যান্ডার্ড থেকে অনেক পিছিয়ে পড়েছে। বাংলার সাথে হয়তো আগামী 2026-27 অর্থবর্ষে উড়িষ্যা বাংলাকে সারপাস করে চলে যাবে, অথবা 25-26 অলরেডি চলে গেছে। পার ক্যাপিটা ইনকাম, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, এগ্রিকালচার, এডুকেশন ভাবতে হবে, এটাই তো বলতে চাইছেন। আমি নির্দিষ্টভাবে আপনার এই চ্যানেলের মাধ্যমে, এই পডকাস্টের মাধ্যমে আমি এই সরকারের কাছে আমি ডিমান্ড রাখছি যে ইমিডিয়েটলি ভারতের কেন্দ্রীয় সরকার পশ্চিমবাংলায় একটা অর্থনৈতিক প্যাকেজ দিক। কারণ 22 লক্ষ লোক সরকারি মতে প্রতি বছর বাইরে চলে যাচ্ছে চাকরির সন্ধানে, কাজের সন্ধানে। এটা তো ফিজিক্যাল লেবারের কথা হচ্ছে। পশ্চিমবাংলায় একটা ছেলে মেয়ে পড়াশুনো করতে তারা আর পশ্চিমবাংলায় থাকছে না, তারা চলে যাচ্ছে ভারতের বিভিন্ন জায়গায়। এমনকি যারা পাস করছে ইঞ্জিনিয়ারিং হোক বা ইত্যাদি টেকনিক্যাল আদার্স, তারা চলে যাচ্ছে পশ্চিমবাংলার বাইরে। যেমন ফিজিক্যাল ড্রেন হচ্ছে তেমন ব্রেন ড্রেন হচ্ছে। এই জায়গাটা এই সরকারকে পলিটিক্যাল উইল চাই। এখন যে জায়গায় শুরু হয়েছে, হয়তো আমরা এটাকে ব্যাখ্যা করতে এই মুহূর্তে পারবো না যে এটা হিন্দু কনসলিডেশন হয়েছে, কি অ্যান্টি মমতা ভোট হয়েছে, কি অমিত শাহের জয় হয়েছে, এটা আমি বলতে পারবো না। তবে এটা নিশ্চিতভাবে এটা কিন্তু বাঙালি জাতি একটা রেফারেন্ডাম দিয়েছে, বাঙালি দিয়েছে, এবং এটা দিয়েছে, এবং এটা কিন্তু যদি ভারতীয় জনতা পার্টি কাজে না লাগাতে পারে। আরেকটা কথা আপনাকে আমি বলে দিচ্ছি, বহু বছর বাদে, 50 বছর বাদে, মানে 1977 সালের পর থেকে কেন্দ্র রাজ্য এক দলের সরকার, হ্যাঁ আমি দেখলাম না, এটা এখন তো কনফ্লিক্টেড গভর্নমেন্ট আর নেই। এই বামফ্রন্টের যেরকম জনগণতান্ত্রিক কেন্দ্রীয় চক্রান্ত ইত্যাদি ইত্যাদি চলেছে, কেন্দ্রের সরকার রাজ্যের সরকার একই দলের বা একই জোটের, না তারা এবারে কনসলিডেটেড ভাবে পলিটিক্যাল উইং। দেখুন যে একটা ঝোলা নিয়ে
তোলা উঠাতো সিপিএম, খুব চুপি চুপি উঠাতো, কেউ জানতো না। হুম, এরা তো সিন্ডিকেট রাজ করে তোলা ছাড়া তৃণমূলটা তোলামূল হয়েছিল। হুম, এখন সেই লোক যদি গেরুয়া কাপড় পরে এসে হুম, যদি আবার টাকা তুলতে আরম্ভ করে, হুম, তাহলে তো কিছু করার নেই। রাজনীতির বাধ্যবাধকতা আছে। পাবলিক সাপোর্টে একটি দল রাজনৈতিক ক্ষমতায় আছে, আসার পরেই কিন্তু জনগণ এবং ক্ষমতাসীন পার্টি কিন্তু আমনাসামনি হয়ে যায়। হুম, মানুষ কিন্তু তাকে দেখতে আরম্ভ করে, তাকে জাজ করতে আরম্ভ করে। তখন তার প্রয়োজন হয় ক্ষমতা ধরে রাখার জন্য অর্থ, ম্যান, মানি, মাসল এইগুলোকে তাকে মোবিলাইজ করা। সেই জায়গা থেকে বেরিয়ে এসে বিজেপি সরকার যারা এসছেন, তারা তো মানে ধর্ম রাজনীতি ছাড়া ধর্মের কথা বলেন। যদি ধর্মের আকরটা যদি ধরে নিয়ে যে আমার ধর্মটা কি, ধর্ম মানব সেবা, প্রজাহিতায় রাজা, এটা যদি রাজনীতির ধর্ম হয়ে থাকে, সেই ধর্মটা যদি না পালন করে মনে করেন আমরা 5 বছরই থাকবো, কিন্তু যে 5 বছর থাকবো আমরা পশ্চিমবাংলাকে পরিবর্তন করে দিয়ে যাব এবং তৈরি করে নেবো আগামী দিনে যে বাঙালি জাতির রিসারেকশন। যখন 77 সালেও তো বাংলা অনেক এগিয়ে ছিল না, আজকে সেই জায়গায় আমরা পৌঁছতে চাই, এটাই বাঙালি জাতির আর্থিক, থ্যাংক ইউ, আমরা সেই জায়গায় পৌঁছতে চাই। থ্যাংক ইউ, নমস্কার। নমস্কার, নমস্কার, নমস্কার।